কন্ডাক্টেন্স আজকে আমরা কন্ডাক্টেন্স চ্যাপ্টারটা এইটা কন্টিনিউ করব। কন্ডাক্টেন্সের যে ভাগগুলো রয়েছে কিছু কিছু আমরা এইচএসেই অলরেডি দেখেছি, সুতরাং সেই জায়গাগুলো আমি বেশি ডিটেলসে যাব না, ওটাকে যতটা পারবো যতটা সম্ভব শর্টে ওগুলো কভার করব আর কি। তো কন্ডাক্টেন্স মেনলি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স বলতে আমরা যেটা বুঝি যে বেসিক্যালি কন্ডাক্টেন্স ইজ with which the current flows। ঠিক আছে, এটা অপোজিট অফ রেজিস্ট্যান্স। জেনারেলি আমরা জানি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের অপোজিট হলো কন্ডাক্টেন্স। ঠিক আছে, এটার মেন ইউনিট ইজ সিএমএন, এস দিয়ে করা হয়, অর ওম ইনভার্স, যেটা এইরকম রো ইনভার্স এরকম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সেটা আমরা জানি যে রেজিস্ট্যান্স যদি ধরা হয়, রেজিস্ট্যান্সকে যদি আর আমরা ধরি, আর ইজ প্রপোর্শনাল টু এল অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া এ। তাহলে আমরা একত্রিত হিসাবে বলতে পারি আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, or rho is equal to r into a by l। এবার এটাকে যদি রেজিস্ট্যান্সের অপোজিট হলো কন্ডাক্টেন্স, সুতরাং এখানেকে আমরা যদি এটা স্পেসিফিক কন্ডাক্টেন্স এই টার্মটাকে বলতে চাই, স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি এটাকেই বলা হয়, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল অফ রো। কাপ্পা দিয়ে এটাকে ডিনোট করা হয়। কাপ্পা ইজ 1 বাই রো হুইচ ইজ এল বাই এ ইন্টু 1 বাই আর। এটাকে বলা হয় এল বাই এ ইন্টু কন্ডাক্টেন্স। 1 বাই আর মানেই কন্ডাক্টেন্স। ঠিক আছে, এর ইউনিট ইজ ইনভার্স, এস ইন্টু এম ইনভার্স, সরি এস ইন্টু এম ইনভার্স। এরপর যেটা আসছে সেটা হলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এটাকে এরকমভাবে বলা যেতে পারে, কন্ডাক্টেন্স অফ অল দ্য আয়ন্স produced by 1 gram equivalent of an electrolyte in solution placed between two electrodes 1 centimeter apart। একটা একটা সলিউশনে আমি দিয়েছি, এই ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার অ্যাপার্ট। এখান থেকে যে নাম্বার অফ আয়ন্স তৈরি হবে তারা যে কন্ডাক্টেন্সটা করবে, এবং যে সাবস্টেন্সটা আমি হলো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে সোডিয়াম ক্লোরাইড হলে এটা কত হবে 35.5 অ্যান্ড 23 58.5। NaOH হলে 40, ইকুইভ্যালেন্স ওয়েট যেটা সেই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সেইটা। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা হয় ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা বাই সি ইকুইভ্যালেন্ট, বা এটা অন্য সময় 1000 কাপ্পা বাই নর্মালিটি অফ দ্য সলিউশন, এভাবে বলা হয়। এটার ইউনিট হলো ওম ইনভার্স, সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। মোলার কন্ডাক্টেন্স ইজ অ্যাকচুয়ালি সেম। মোলার কন্ডাক্টেন্স এটা একইভাবে এখানে যেটা করা হচ্ছে
জাস্ট ইনস্টেড অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এটা মোলারিটি দিয়ে, মানে নর্মালিটির বদলে মোলারিটি, গ্রাম মোল দিয়ে রিপ্রেজেন্ট করা, ইনস্টেড অফ গ্রাম ইকুইভ্যালেন্ট গ্রাম মোল। ফর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 40-40ই থাকবে, কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স 49 গ্রাম হবে, সেখানে মোলার কন্ডাক্টেন্সটা 98 গ্রাম হবে। তাহলে ল্যামডা এম ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা বাই সিএম, ঠিক আছে, বা 1000 কাপ্পা বাই মোলারিটি। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা যেটা বলবো, এখানে সেল কনস্ট্যান্ট, প্রত্যেকটা সেলের একটা সেল কনস্ট্যান্ট থাকে, সেই সেল কনস্ট্যান্টটা রিপ্রেজেন্ট করা হয় স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিভাইডেড বাই কন্ডাক্টেন্স, ইউনিট ইজ মিটার ইনভার্স অর সেন্টিমিটার ইনভার্স, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এরপর যেটা আমরা করব সেটা হলো মানে কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি অর ইকুইভ্যালেন্স কন্ডাক্টিভিটি, এটাকে কনসেন্ট্রেশনের সঙ্গে কীভাবে ভ্যারি করে, কনসেন্ট্রেশন চেঞ্জ করার ফলে কন্ডাক্টিভিটি কীভাবে হবে সেইটা আমরা দেখব এখন। ভ্যারিয়েশন of molar or equivalent conductivity with concentration। একটা খুব সিম্পল এক্সাম্পল বলি, ধরো তুমি এখানে 10 গ্রাম 10 লিটার ওয়াটার নিয়েছো, তার মধ্যে ধরো 50 গ্রাম NaOH ঢেলে দিয়েছো, দিয়ে তার মধ্যে কারেন্ট পাস করাচ্ছ। কারেন্ট পাস করালে ডেফিনেটলি NaOH ভেঙে Na প্লাস OH মাইনাস হবে, তো এখান থেকে কিছুটা Na প্লাস OH মাইনাস এটা তৈরি হলো, ঠিক আছে। এরপর তুমি ধরো এটাকে ইনক্রিজ করলে অ্যামাউন্ট অফ সলভেন্ট, 10 লিটার থেকে 1000 লিটার হয়ে গেল, ডেফিনেটলি নাম্বার অফ নাম্বার অফ OH মাইনাস এই আয়নের সংখ্যা ইনক্রিজ করবে, বিকজ মোর সলভেন্ট মিনস মোর ডিসোসিয়েশন। যত বেশি সলভেন্ট মলিকুল থাকবে তত বেশি তো এরা ধাক্কা করে NaOH-কে ভেঙে Na প্লাস আর OH মাইনাস তৈরি করবে। এই সলভেন্ট মলিকুল যত যাবে তত গিয়ে তো এই ধাক্কাটা বেশি হবে এবং এই ডিসোসিয়েশনটা বেশি হবে। সো মোর সলভেন্ট মলিকুলস, মোর ডিসোসিয়েশন অফ Na প্লাস অ্যান্ড OH মাস, মানে মোর আয়ন জেনারেশন। আর যত সলভেন্ট আমি বাড়াবো তত কনসেন্ট্রেশন কী হচ্ছে, কমছে। মানে 10 লিটারের ক্ষেত্রে হলে 50 গ্রাম বাই 10 লিটার, আর এটা 50 গ্রাম বাই 1000 লিটার, তার মানে ডেফিনেটলি দিস ইজ ডাইলুট সলিউশন হলে কি হচ্ছে, আয়নস ইনক্রিজেস, আর তার ফলে কি হচ্ছে, আয়নস ইনক্রিজ হওয়ার ফলে কন্ডাক্টেন্স ইনক্রিজেস, মানে যত বেশি আয়ন তৈরি হবে তত আমার কন্ডাক্টেন্সটা বাড়বে, ঠিক আছে। আর তাহলে এইখানে এখানে কনসেন্ট্রেটেড সলিউশন, লেস ডিসোসিয়েশন, লোয়ার কন্ডাক্টেন্স, এই জিনিসটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে যত আমি একটা ইলেকট্রোলাইটের মধ্যে সলভেন্ট দেব তত মলিকুলটা মানে ইলেকট্রোলাইটটা ডিসোসিয়েশন হয়ে ক্যাটায়ন আয়নে পরিণত হবে, যত বেশি নাম্বার অফ আয়ন জেনারেট হবে তত কী হবে, আমার কন্ডাক্টেন্স ভ্যালু বাড়বে। তো তাহলে এই রিলেশনটাকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে ডিবাই-হুকেল-অনস্যাগার বা অনেক সময় হুকেল-অনস্যাগারও বলা হয়, ডিবাই-হুকেল-অনস্যাগার ইকুয়েশন, ঠিক আছে। এটাকে ল্যামডা
ইজ ইকুয়াল টু ল্যামডা 0 m মাইনাস বি রুট সি। এখানে ল্যামডা হলো তোমার কন্ডাক্টেন্স অফ দ্য সলিউশন অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন। কন্ডাক্টেন্স একটু ভালো করে লিখি দাঁড়া। কন্ডাক্টেন্স, আর এটা হলো এম হলে এম, এটাকে ল্যামডা 0 ইকুইভ্যালেন্টও লেখা যায় মোলার কন্ডাক্টেন্স অফ সেম সলিউশন অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। ইনফাইনাইট ডাইলিউশনটা কি বলতে গেলে এইখানটা একটু ফিরে যাই আগেরটাতে। এই যে এইখানে এটাকে 1000 লিটার করেছো, এখানে 1000 লিটার করেছো, এর বদলে যদি তুমি আমি মনে করো 1 × 10⁻50 লিটার করে দিলাম, একটা বিশাল এক সমুদ্র, আমি 50 গ্রাম NaCl এর মধ্যে আমি এই 10⁻50 লিটার জল দিয়েছি। সংখ্যাটা বুঝতে পারছি, এটা হিউজ। তার মানে NaCl এর কনসেন্ট্রেশন এইরকম হবে 10⁻⁻50 মোলস পার লিটার বা গ্রামস পার লিটার, এরম টাইপের, গ্রাম পার লিটার এরম টাইপের একটা কিছু কনসেন্ট্রেশন হবে, উইচ ইজ ভেরি 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 স্মল, কিন্তু নট জিরো। কেন ইনফাইনাইট ডাইলুশন একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, যে আমি ডাইলুট করতে 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 সলভেন্টটাকে এমন ডাইলুশনে নিয়ে গেলাম যে আমি 100% শিওর হয়ে গেলাম যে কোনো NaOH আর বেঁচে নেই, NaOH অবস্থায় আর নেই, সবটাই কমপ্লিট ডিসোসিয়েশন ইন্টু ইটস কনস্টিটিউয়েন্ট আয়ন্স। যতগুলো ধরো 1,00,000 Na আর 1,00,000 OH তৈরি হয়েছে, আমি কথার কথা বলছি, এটা তো অ্যাভোগাড্রো ডাব্বা 10⁻23 সব দিয়ে হবে, বাট সব বাদ দিচ্ছি, বাট যতগুলো পসিবল Na+ হওয়ার ছিল এবং যতগুলো পসিবল OH- হওয়ার ছিল সবটাতে ডিসোসিয়েশন হয়ে গেছে। মানে ইনফাইনাইট ডাইলুশন বলতে ওটা বোঝায়, একটা হিউজ লার্জ অ্যামাউন্ট অফ সলভেন্ট মলিকুল, যার ফলে যে ইলেকট্রোলাইটটা রয়েছে সলিড, সেটা কমপ্লিটলি আয়নে ডিসোসিয়েশন হয়ে যাবে। ইনফাইনাইট ডাইলুশন বলতে এটাই বোঝায়। মানে ল্যামডা 0 m মানে কন্ডাক্টিভিটি যখন আর কোনো অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা অ্যাকচুয়াল যে মোলার কন্ডাক্টেন্স, সেই কন্ডাক্টেন্সের ভ্যালুটা যখন কমপ্লিটলি আয়নে ডিসোসিয়েটেড হয়ে গেছে। আর এইখানে সিটা হলো অবভিয়াসলি কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন অফ দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন, আর বি একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সেটা প্রয়োজন মতো চেঞ্জ করা হয়। এখানে তাহলে আমরা এটা কি লিখতে পারি, লিমিট দিয়ে ইফ কনসেন্ট্রেশন টেন্ডস টু 0, তাহলে ভ্যালু অফ ল্যামডা m উইল বি ইকুয়াল টু ল্যামডা 0 m, বা ল্যামডা ভ্যালু অফ ল্যামডা উইল বি ইকুয়াল টু ল্যামডা 0 m, ওইখানেই অ্যাট সি টেন্ডস টু ইকুয়াল টু 0, ল্যামডা m ইকুয়াল টু ল্যামডা 0 m। ঠিক আছে, এটাকে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়, ল্যামডা m ভার্সেস সি যদি ধরো আমি নিচ্ছি, এই বি কনস্ট্যান্ট, এটা ডিপেন্ড করে কিন্তু নেচার অফ সলভেন্ট, কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট নেচার অফ সলভেন্ট অ্যান্ড টেম্পারেচার, এটার উপর বেস করে কিন্তু বি এর ভ্যালুটা ডিপেন্ড করে। তো ইটস এ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সলিউশন। এইখানে ধরো আমি ল্যামডা m প্লট করলাম আর এদিকে রুট সি প্লট করলাম, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে জিনিসটা এই রকম নামবে। আমি একটা অন্য কালার নিই, এটা স্টেডি ডিক্লাইন হবে, কিন্তু ফর উইক ইলেকট্রোলাইট প্রথমে সহজে কমতে চাইবে না, প্রথমে খুব ঝট করে কমে যাবে। এই যে মানে যত এটাতে আসবে কনসেন্ট্রেশন যত বাড়বে, তারপর কিন্তু এটা এইরকম হয়ে যাবে। এই গ্রাফটাকে যদি আমি উল্টোভাবে রিড করি, মানে এদিক থেকে এদিকে রিড করি, তাহলে কি হচ্ছে, এদিক থেকে এদিকে, এদিকে হলো কনসেন্ট্রেশন বাড়ছে, তার মানে এদিকে ডাইলিউশন বাড়ছে, এদিকে ডাইলিউশনটা বাড়ছে, এদিকে ডাইলিউশন ইনক্রিজ করছে। ডাইলিউশন যত বাড়ছে তত কী হচ্ছে, ফর স্ট্রং ইলেকট্রোলাইট এইটা হবে স্ট্রং ইলেকট্রোলাইট ফর রেড লাইন, আস্তে স্টেডি একটা ইনক্রিজ হচ্ছে, হায়ার মানে লোয়ার ডাইলিউশন মানে হায়ার কনসেন্ট্রেশন, এদিকটা হলো লোয়ার ডাইলিউশন, এই সাইডটা হলো লোয়ার ডাইলিউশন। লোয়ার ডাইলিউশনের লো ভ্যালু, যত হায়ার ডাইলিউশনে যাচ্ছে
তত ল্যামডা এর ভ্যালু হাইয়ের দিকে চলে যাচ্ছে এবং এটা একটা স্টেডি ইনক্রিজ হচ্ছে। বাট ফর উইকার ইলেকট্রোলাইট, এইখানে গ্রিন লাইন দিয়ে যেটা আমি দেখাচ্ছি, উইক ইলেকট্রোলাইট, এইখানে কি হচ্ছে, এখানে প্রথমে কিন্তু খুব একটা ডিসোসিয়েশন, যেহেতু উইক ইলেকট্রোলাইট যতই ডাইলুশন আমি বাড়াই খুব একটা ডিসোসিয়েশন হচ্ছে না। আমি অনেকটা জল দিচ্ছি, মানে তোমার দেখো এইরকম জায়গায় এসে স্ট্রং ইলেকট্রোলাইটের ভ্যালুটা কত হাই, এটা যদি স্ট্রং ইলেকট্রোলাইট ধরি, এরকম জায়গায় স্ট্রং ইলেকট্রোলাইট এই একই ধরো এই পয়েন্টটাকে আমি নিলাম, এই পয়েন্টটাকে আমি এক্সট্রাপোলেট করলে উইক ইলেকট্রোলাইটকে এখানে মার্জ করছে, এই যে উইক ইলেকট্রোলাইটকে এখানে আর স্ট্রং ইলেকট্রোলাইটকে এখানে মার্জ করছে, ধরো এটার ভ্যালু একটা 10 বা কিছু, এই 10-এ এইখানে এর ল্যামডা এম ভ্যালুটা এত নিচে আর এর ল্যামডা এম ভ্যালুটা এত ওপরে। কিন্তু যখন আমি এটা ধরো এই দিকে চলে আসছি, এত কাছাকাছি মানে লোয়ার দিকে চলে আসছি, মানে লোয়ার কনসেন্ট্রেশন এবং হাই ডাইলুশনে চলে আসছে, এটা তো খুব হাই ডাইলুশন, ডাইলুশনের দিকে বাড়ছে হাই ডাইলুশন, তখন দেখো উইক ইলেকট্রোলাইট আর স্ট্রং ইলেকট্রোলাইটের ভ্যালুটা কম্পারেটিভলি কাছাকাছি হয়ে যাচ্ছে। লোয়ার কনসেন্ট্রেশনে এতটা গ্যাপ, কিন্তু লোয়ার ডাইলুশনে এতটা গ্যাপ, কিন্তু হায়ার ডাইলুশনে গিয়ে গ্যাপটা কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে যত হাই কনসেন্ট্রেশনে যাচ্ছি তত এই উইক ইলেকট্রোলাইটটাও ডিসোসিয়েশন হয়ে কমপ্লিটলি, হায়ার ডাইলুশনে যত যাচ্ছি উইক ইলেকট্রোলাইটও ডিসোসিয়েশন হয়ে কমপ্লিটলি আয়ন্সে ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখান থেকেই আমাদের জেনারেট করছে কোহলরাশেস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স। কোহলরাশেস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স। তা এখানে বলা হচ্ছে অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন each ion makes contribution towards total equivalent or molar conductance of electrolytic solution and the total equivalent or molar conductance is given by sum of the equivalent or molar conductances of the cations and anions. এখানে ইনফাইনাইট ডাইলুশনটা হাইলাইট করতে হবে, সাম অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সেস অফ দ্য ক্যাটায়ন্স অ্যান্ড আনায়ন্স। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মনে রাখতে হবে, অ্যাট ইনফাইনাইট ডাইলুশন the mobility ব্র্যাকেটে or conductance of each ion is independent of presence of any other ion in the electrolytic solution. আগে একটু ব্যাপারটা এক্সপ্লেন করে নিই, তারপর আমি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে যাচ্ছি। তার মানে ধরো একটা
স্যাম্পেলে আমরা NaCl দিয়েছি, দিয়ে তার মধ্যে ভলিউম বাড়াচ্ছি, সলভেন্টের ভলিউম বাড়াচ্ছি, দিয়ে ইনফাইনাইট সলিউশন 10 লিটার ওয়াটার দিলাম। NaCl কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে Na+ আর Cl- ভেঙে গেল। ধরো এখানে আবার KClও রয়েছে, ঠিক আছে, NaCl এর সঙ্গে KClও দিয়েছিলাম 10 লিটারে, এটাও KClও কমপ্লিটলি ভেঙে K+ আর Cl- হয়ে গেল। তাহলে এই যে সলিউশনটা, এটাকে ধরো সলিউশন এস নাম দিই, যদি ES ইলেকট্রোলাইটিক সলিউশন ES নাম দিলাম, তাহলে ল্যামডা ES করতে গেলে যেটা হবে, এই সব কটা ল্যামডা Na+, ল্যামডা Na+, ল্যামডা Na+, এগুলোকে যোগ করব, প্লাস ল্যামডা Cl-, প্লাস ল্যামডা Cl-, প্লাস ল্যামডা Cl-, এগুলো যোগ করব। আরেকটা কথা হলো, এই দেখো এখানে Cl- এসছে হলো KCl থেকেও এসছে, NaCl থেকেও এসছে, তাই তো? তাহলে এই যে একটা র্যান্ডম, ধরো আমি একটা র্যান্ডম এই একটা Cl- চুজ করলাম, তুমি জোর গলায় বলতে পারবে এই Cl- কোত্থেকে এসছে? এটা সোডিয়াম ক্লোরাইডের Cl- না পটাশিয়াম ক্লোরাইডের Cl-? আমি জানি না, উই ক্যানট সে, আমরা বলতে পারবো না এটা সোডিয়াম ক্লোরাইডের Cl- পটাশিয়াম ক্লোরাইডের Cl-। অতএব এখানে সেটাই বলা হচ্ছে যে এই যে অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, এই যে ল্যামডা Cl- ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ল্যামডা Na+ অর ল্যামডা K+। ল্যামডা K+ বা ল্যামডা Na+ এর ভ্যালু কী আসলো তাদের যারা যায় আসে না। ইনফাইনাইট ডাইলিউশনে Cl- নিজস্ব সত্তা পেয়ে গেছে, ল্যামডা Cl- হিসেবে ঘুরে বেড়াচ্ছে, অনেকটা ওই অ্যাটমিক অরবাইটাল আর মলিকুলার অরবাইটালের মতো। অ্যাটমিক অরবাইটালের আন্ডারে যখন ইলেকট্রনটা আছে সেই অ্যাটমের প্রপার্টি, কিন্তু যেই মুহূর্তে সে মলিকুলে চলে এলো তখন সে কমপ্লিটলি মিশে গেল, তখন ইলেকট্রনটা মলিকুলার প্রপার্টি। এখানেও সেরকম Cl- হলো যে এই ইলেকট্রোলাইটিক সলিউশনটার প্রপার্টি, সে NaCl থেকে এসছে কি KCl থেকে এসছে, ডাজেন্ট ম্যাটার। তো এইটাকে আমি ম্যাথামেটিক্যাল ফর্মে যেভাবে দিতে পারি আর কি, ম্যাথামেটিক্যাল ফর্মে এটাকে দিতে গেলে দিতে হয় λ0m বা λ0 ইকুইভ্যালেন্টও তুমি নিতে পারো, সামেশন অফ λ0 প্লাস প্লাস সামেশন অফ λ0 মাইনাস, এইভাবে এটাকে দেওয়া হচ্ছে। এটাকে ট্রান্সপোর্ট নাম্বারের সঙ্গে বা মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে যদি আমরা কি বলবো, এটাকে করতে চাই, ট্যালি করতে চাই, তাহলে এটাকে এরমভাবে করা যেতে পারে। ধরো ট্রান্সপোর্ট নাম্বারটা ডিটেলসে এখানে নেই, ওটা অন্য জায়গায় আছে, কিন্তু জাস্ট আইডিয়াটা দিয়ে রাখছি। ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন T+, ইউ হলো ভেলোসিটি অফ ক্যাটায়ন, ইউ প্লাস হলো ভেলোসিটি অফ ক্যাটায়ন, আর ইউ মাইনাস হলো ভেলোসিটি অফ অ্যানায়ন, ঠিক আছে? U0 প্লাস অ্যান্ড U0 মাইনাস এরকম করে রাখি। অ্যাটায়ন অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, আমি ধরে নিচ্ছি এখানে ইনফাইনাইট ডাইলিউশন হচ্ছে। ওল্ড কোলার্সেস ল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ইনফাইনাইট ডাইলিউশন, তো সেজন্য আমি ইনফাইনাইট ডাইলিউশন ধরে নিচ্ছি। এখানে জানবে λ0 ইজ প্রপোর্শনাল টু U0, ঠিক আছে? তাহলে T0 প্লাস ইজ ইকুয়াল টু T0 প্লাস সমান আমরা জানি U0 প্লাস ডিভাইডেড বাই U0 প্লাস প্লাস U0 মাইনাস, এটা সমান করতে পারি আমরা λ0 প্লাস ডিভাইডেড বাই λ0 প্লাস প্লাস λ0 মাইনাস, এটা সমান করতে পারি আমি কোলরাস অনুযায়ী বসিয়ে দিই λ0 প্লাস বাই λ0m, ঠিক আছে? সিমিলারলি T0 মাইনাস ইজ ইকুয়াল টু লিখতে পারি λ0 মাইনাস বাই λ0m। এভাবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স থেকে আমি ট্রান্সপোর্ট নাম্বার বের করতে পারি। আর সবসময় জানবে T0 প্লাস প্লাস T0 মাইনাস ইজ ইকুয়াল টু 1। এবার আমরা একটু অ্যাপ্লিকেশানস অফ কোলরাসেস ল এটা একটু দেখে নিই, মানে কোলরাসেস ল কীভাবে অ্যাপ্লাই করা হয় আর কি। অ্যাপ্লিকেশান অফ কোলরাসেস ল, নাম্বার 1 লেখো, ক্যালকুলেশন
of degree of ionization and ionization constant. ধরো ডিগ্রি অফ আয়নাইজেশন আলফা দিয়ে বলা হয়, এটা আলফা সি বাই আলফা জিরো। আলফা সি একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর আলফা জিরো সেটা হলো ইনফাইনাইট ডাইলিউশনে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ঠিক আছে, এখানে আয়নাইজেশন কনস্ট্যান্ট কে, এটাকে রিপ্রেজেন্ট করা হয় সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। আরেকটা খুব কমন অ্যাপ্লিকেশান হলো ক্যালকুলেশন অফ সলিউবিলিটি প্রোডাক্ট। তোমাদের সেমিস্টার 5-এ খুব সম্ভবত একটা এক্সপেরিমেন্ট থাকবে, স্পেয়ারিংলি সলিউবিলিটি প্রোডাক্ট অফ এ স্পেয়ারিংলি সলিউবিলিটি প্রোডাক্ট অফ এ স্পেয়ারিংলি soluble salt. Potassium hydrogen tartarate solubility in presence of KCl in water, এইটা তোমাদের পরের সেমিস্টারই ফিজিক্যাল কেমিস্ট্রি এক্সপেরিমেন্টে থাকবে, তো সেখানে আরও ডিটেলসে দেখতে পাবে। এখানে প্রোডাক্ট অফ এ স্পেয়ারিংলি সলিউবল সল্ট, এখানে যে সলিউশন ইজ স্যাচুরেটেড, এখানে এরকমভাবে লিখতে পারো, সিন্স দ্য সলিউশন is saturated at infinite dilution, lambda 0 is equal to lambda m0, আর মোলারিটিকেই আমি সলিউবিলিটি হিসাবে ধরছি, মোলারিটি ইকুয়াল টু সলিউবিলিটি। তাহলে কি হচ্ছে, lambda 0 m is equal to 1000 kappa by molarity or বা solubility। তাহলে solubility যেটা মোল পার লিটার এক্সপ্রেস করা হয় ইকুয়াল টু 1000 কাপ্পা বাই ল্যামডা 0 এম। আর ল্যামডা 0 এম আমরা পেয়ে যাব ল্যামডা 0 ক্যাটায়ন প্লাস ল্যামডা 0 অ্যানায়ন থেকে। তো একইভাবে আমরা যেটা করতে পারি, আমরা পরে অঙ্ক দিয়ে দেখব যে নাম্বার 3 আর একটা অ্যাপ্লিকেশান লিখতে পারো, ক্যালকুলেশন অফ equivalent or molar conductance of weak electrolyte at infinite dilution. আচ্ছা, এবার আরেকটা জিনিস ছোটো করে আমাদের জানা দরকার, ডিবাই হুকেল থিওরি অফ আয়ন অ্যাটমসফিয়ার। আয়ন অ্যাটমসফিয়ার ব্যাপারটা কি, একটা আয়ন পার্টিকুলার রয়েছে, ধরো একটা আয়ন রয়েছে, একটা সলিউশন এরকম, এটা এখানে সলভেন্ট রয়েছে, ঠিক আছে, সলভেন্ট মলিকুল রয়েছে এখানে, এখানে ধরো আরেকটা কিছু অ্যানায়ন রয়েছে, ঠিক আছে, দূরে এখানে হয়তো আরেকটা ক্যাটায়ন ভাবছে। তো এইরকম একটা ধরো জায়গা, এখানে এই একটা পার্টিকুলার আয়ন, ধরো এই পার্টিকুলার আয়ন, এই আয়নটার অ্যাটমসফিয়ার মানে কি, আমাদের অ্যাটমসফিয়ার মানে কি, আমাদের চারপাশে পারিপার্শ্বিক যে পরিস্থিতিটা সেটাকেই আমরা বলি অ্যাটমসফিয়ার। তো এখানেও সেরকমই সলিউশনের মধ্যে এই যে
পজিটিভ ক্যাটায়নটা রয়েছে, এই ক্যাটায়নের আশেপাশে কারা আছে, কিছু সলভেন্ট মলিকুল আছে, কিছু অ্যানায়ন আছে, এর চারপাশে যে পরিস্থিতিটা রয়েছে সেটাকেই আয়ন অ্যাটমসফিয়ার বলা হচ্ছে। এবার ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য অ্যাটমসফিয়ার এই পজিটিভ আয়নটার বিহেভিয়ার সেরকম হবে, বা আয়ন অ্যাটমসফিয়ার এরকম ডিস্টরশন হয়, ধরো খুব বেশি নেগেটিভ চার্জ একদিকে জমা হয়ে গেল, তাহলে এর গায়ে এখানে আবার পজিটিভ চার্জ কিছু জমা হবে, বা এখান থেকে কোনো একটা পজিটিভ চার্জ দিয়ে আমি এই নেগেটিভ চার্জগুলোকে এর দিকে টানছি, যার ফলে এই যে একটা পার্টিকুলার গোল এটা একটু ডিস্টর্টেড ইলংগেটেড হয়ে গেল, এরকম হয়ে যেতে পারে। তো এরকম বিভিন্ন ঘটনা যখন একটা আয়নের একটা সলিউশনের মধ্যে একটা লোকালাইজ পোর্শনে যখন আয়ন এবং তার চার পারিপার্শ্বিক জিনিসটা ঘটে, তখনই সেটাকে আয়ন অ্যাটমসফিয়ার বলা হয়। তো ডিবাই হুকেল এবং ডিবাই হুকেল অনসাগার অনেক কিছু কিছু ক্ষেত্রে বলা হয়, কারণ এরা তিনজনে ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে কাছাকাছিভাবেই কাজ করেছিল। তো ডিবাই হুকেল এটাকে কতগুলো এফেক্টে ভাগ করেছিল, যে রিল্যাক্সেশন এফেক্ট, ইলেকট্রোফোরেটিক এফেক্ট, অ্যাসিমেট্রিক এফেক্ট, এরকমে ভাগ করেছিল আর কি। ঠিক আছে, তো প্রথমে আমি রিল্যাক্সেশন এফেক্টে যাই। আগে একটা ছোট্ট করে ছবি এঁকে দিই, ছবি এঁকেলে জিনিসটা, আচ্ছা ছবিটা এটাই থাক, এটা আর নতুন করে আঁকার দরকার নেই, এটাই যে আছে সেটাই থাক। প্রথমে আমি রিল্যাক্সেশন এফেক্ট বলি। রিল্যাক্সেশন এফেক্ট আমি কি বলবো, ডিসপ্লেসমেন্ট অফ আচ্ছা ডিসপ্লেসমেন্ট অফ না বলে এটাকে একটুখানি ঘুরিয়ে বলা যাক, যে এইখানে আমি একটা ডায়াগ্রাম, যেটা সত্যি এখানে আঁকলে সুবিধা হবে, সেটা হলো যে এরম একটা আঁকি, মাঝখানে একটা পজিটিভ চার্জ আর রেড দিয়ে কতগুলো নেগেটিভ চার্জ। ঠিক আছে, তো এইখানে যেটা বলা যাচ্ছে, এখানে এরকমভাবে বলো, দ্য আয়ন্স ফর্মিং দ্য অ্যাটমসফিয়ার, ions forming the atmosphere do not adjust to the moving ion infinitely quickly and the atmosphere is incompletely formed in front of the moving ion এটা জেনারেলি হয় একটা ইলেকট্রিক ফিল্ড একটা ডেফিনিট ডিরেকশনে যখন অ্যাপ্লাই করা হয়, তখন এই যে আয়ন অ্যাটমসফিয়ারটা তৈরি হলো, একটা ফাস্ট মুভিং আয়ন যাচ্ছে, সে তার পাশের অ্যাটমসফিয়ারটাকে ইনফ্লুয়েন্স করবে, কিন্তু সেই ইনফ্লুয়েন্স করার ফলে এই ফাস্ট মুভিং, এই যে টু দ্য মুভিং আয়ন্স ইনফিনিটলি কুইকলি, তাহলে যে আয়ন্সগুলো এই অ্যাটমসফিয়ারটা ফর্ম করবে তারা এই ফাস্ট মুভিং আয়নের রেসপেক্টে নিজেদের অ্যাডজাস্ট করার খুব তাড়াতাড়ি সময় পায় না, মানে ক্যানট অ্যাডজাস্ট, মানে তাদেরকে চট করে অ্যাডজাস্ট করতে পারে না, সেই জন্য একটা ইনকমপ্লিট আয়ন অ্যাটমসফিয়ার ফর্মেশন হয়। ঠিক আছে, তার ফলে যেটা হয়, the overall effect is the displacement, the overall effect is the displacement of center of charge atmosphere, center of charge of the atmosphere
short distance behind the moving ion. A short distance behind the moving ion. ঠিক আছে? Because the two charges are opposite, one positive and one negative, opposite, the moving ion mobility decreases or relaxes, মানে মুভিং আয়নের মোবিলিটিটা রিল্যাক্স করলো, অতটা ফাস্ট যেতে পারল না. দিস রিডাকশন of ionic mobility due to incomplete formation of ion atmosphere is called relaxation effect. এবার যেটা আমরা দেখব সেটা হলো ইলেকট্রোফোরেটিক এফেক্ট. আচ্ছা, এখানেও রিডাকশন অফ মোবিলিটি অফ আয়ন হচ্ছে, বাট দিস ইজ হ্যাপেনিং ডিউ টু আ ভিসকাস ড্র্যাগ. ঠিক আছে, এখানে এরমভাবে বলবে দ্য মুভিং আয়ন এক্সপিরিয়েন্সেস a viscous drag when ion atmosphere is present. আয়ন অ্যাটমসফিয়ার মানে আয়নের চারপাশে আরও অন্যান্য আয়ন আছে, সলভেন্ট মলিকুল আছে, তাহলে এই ভিসকাস ড্র্যাগটা আরও বেশি হবে. ধরো একটা আয়ন এদিকে মুভ করার চেষ্টা করছে, তার আশেপাশে যে অ্যাটমসফিয়ারে যে জিনিসগুলো রয়েছে সলভেন্ট মলিকুল, তারা সবাই এদিকে এটাকে টানার চেষ্টা করবে, উল্টো দিকে টানার চেষ্টা করবে. মানে আয়নটা এদিকে মুভ করছে, অন্য জিনিসগুলো ভিসকাস ড্র্যাগ, এই ভিসকাস ড্র্যাগটা এদিকে অন্যদিকে মুভ করার চেষ্টা করবে, যার ফলে এর মোবিলিটিতে টান পড়বে. হোয়েন অ্যান আয়ন অ্যাটমসফিয়ার ইজ প্রেজেন্ট, the drag is enhanced, মানে ড্র্যাগটা বাড়বে, the drag is enhanced because the ionic atmosphere moves into opposite direction of the central ion. যে আয়নটাকে আমি কনসিডার করছি তার অপোজিট ডিরেকশনে যায়, এর ফলে এই আয়নিক মোবিলিটি রিডিউস করে. দিস এনহ্যান্সড ভিসকাস drag is known as electrophoretic effect. আচ্ছা, আরেকটা থার্ড অপশান, সেটাকে খুব বেশি আমরা ডিটেলসে যাব না, যেটা হলো অ্যাসিমেট্রিক এফেক্ট. এটা অনেকটা কি, এটা এখানে ধর একটা ফিক্সড এ রয়েছে প্লাস, এখানে মাইনাস 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 রয়েছে, এখানে আমি একটা ইলেকট্রিক ফিল্ড বা এরকম কিছু দিলাম, দেওয়ার ফলে এটা অ্যাসিমেট্রিক্যালি এদিকে মাইনাস মাইনাস মাইনাস
এরকম হলো, এদিকে আবার প্লাস 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 তৈরি হলো, একটা অ্যাসিমেট্রিক আয়ন অ্যাটমসফিয়ার জেনারেট করে। ডিউ টু রিভার্স মুভমেন্টস of ions compared to the electric field, to the applied electric field, তার জন্য একটা অ্যাসিমেট্রি তৈরি হয়, সেই জন্য এটাকে অ্যাসিমেট্রিক এফেক্ট বলে। ঠিক আছে, আজকে তাহলে এই লেকচার এই অবধি থাকলো। নেক্সট দিন আমরা ডিবাই হুকের লিমিটিং ল এবং সেখান থেকে অ্যাপ্লিকেশানস ইন্টু কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনস, কন্ডাক্টোমেট্রিক মেজারমেন্ট, সেই দিয়ে কমপ্লিট করবো আর কি। ওকে।